আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের পক্ষের আইনজীবী উনি ওনার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন। উনি ওনার যুক্তিতর্কের শুরুতে এই আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন কর্তৃক যে অভিযোগগুলো আনা হয়েছে তা খণ্ডানো শুরু করেছেন। শুরুতেই উনি বলতে চেয়েছেন যে ফর্মাল চার্জে অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগপত্রে জুলাই গণঅভ্যুত্থানের যে পটভূমি তুলে ধরা হয়েছে, অর্থাৎ 1972 সালে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসার পর থেকে 75 সাল পর্যন্ত যে সকল কার্যক্রম করেছে তার সাথে গত 15 বছর আওয়ামী লীগ যে সকল কার্যক্রম করেছে এর একটি মিল প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছিল। এর বিরুদ্ধে উনি যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। আমি প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদেরকে একটু বলতে চাই যে কেন আমরা শেখ হাসিনার মামলায় একটি পটভূমি উল্লেখ করলাম, এই মামলার সাথে পটভূমির সম্পর্কটা কি। জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তৎকালীন সরকার কর্তৃক, সেটি হঠাৎ করে এই 20 দিনের বা এই 1 মাসের একটি কার্যক্রম নয়। আমরা দেখাতে চেয়েছি যে এটি গত 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ মানুষ এই সময়ে প্রকাশ করেছে এবং সেখান থেকে আমরা দেখাতে পেরেছি যে এটি যে আওয়ামী লীগ প্রথম করেছে তা নয়। 1972 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ এই সিমিলার টাইপের অফেন্স করেছিল। সেটি বর্ণনা করতে গিয়ে আমরা দেখিয়েছি 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম যারা নেতৃত্ব দিয়েছে তারা হল আওয়ামী লীগ, এবং এটি আমরা সকলেই স্বীকার করি যে আওয়ামী লীগের নেতৃত্বে তৎকালীন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবং দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান সাহেব ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেন মানুষের। উনি এমনি জনপ্রিয় নেতা ছিলেন, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে ওনার জনপ্রিয়তা আরও বহুগুণে বেড়ে যায়। এই জনপ্রিয়তা থাকা অবস্থায় বাংলাদেশে আরও বেশ কিছু রাজনৈতিক দল তখন বিদ্যমান ছিল। 73 সালে উনি একটি সাধারণ নির্বাচন ঘোষণা করেন, যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ 293টি আসনে জয়লাভ করে। এখন একটু খুবই স্বাভাবিকভাবে চিন্তা করা সম্ভব যে একটি দেশে একটি রাজনৈতিক দল 293টি আসনে জয়লাভ করতে পারে, এটি সম্ভব? এটি আসলে স্বাভাবিকভাবে সম্ভব নয়, কারণ 73-এর নির্বাচনে উপরে ভিত্তি করে বাংলাদেশে বেশ কিছু বই এবং প্রবন্ধ লেখা হয়েছিল। সেই সকল বই এবং প্রবন্ধ আমরা ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে জমা দিয়েছি। সেখান থেকে আমরা দেখাতে পেরেছি যে 2014, 18 এবং 24-এর নির্বাচনের মতো আওয়ামী লীগ 73-এর জাতীয় সংসদের প্রথম নির্বাচনেও ব্যাপক দুর্নীতি করেছে। শুধু তাই নয়, মেজর জলিল, তিনি একজন সেক্টর কমান্ডার, উনাকে হারানোর জন্য, উনি যেহেতু আওয়ামী লীগ করতেন না, ওনাকে হারানোর জন্য বরিশাল থেকে হেলিকপ্টার যোগে ব্যালট পেপার নিয়ে এসে ওনাকে হারানো হয়েছিল। এটি ওই বইয়ে লেখা আছে, 73 সালের পত্রিকা থেকে আমরা দেখিয়েছি। শুধু তাই নয়, আওয়ামী লীগের বিপক্ষে যারা ক্যান্ডিডেট ছিল তাদের কাউকে ভোট কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি, সঠিকভাবে ভোট দিতে দেওয়া হয়নি, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট কেটে তাদেরকে জয়লাভ করিয়ে দেওয়া হয়েছে। এইভাবে 293টি, মানে মাত্র 7টি আসন বাদে আর পুরো দেশের আসন ওরা নিয়ে নেয়। সেখান থেকে আমরা দেখিয়েছি যে এই যে ভোট কারচুপিটা, এটা প্রথম নয়, এটা আওয়ামী লীগ এর আগে 73-এ যখন তারা জনপ্রিয় দল ছিল তখনও তারা করেছে। এরকম একটি জনপ্রিয় দল যখন এত বড় সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসলো, কেন আসলো? মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে। সবাই চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা থাকুক। মুক্তিযুদ্ধটা কি? সেটা হলো পাকিস্তান যে বৈষম্য করে, পশ্চিম পাকিস্তান যে বৈষম্য করে পূর্ব পাকিস্তানের সাথে, সেই বৈষম্যটা যেন আর না থাকে। কিন্তু 73-এর নির্বাচনের পরে শেখ মুজিব সাহেব কী করলেন? উনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন, বাংলাদেশের সকল গণমাধ্যম নিষিদ্ধ করলেন, শুধু তথ্য মন্ত্রণালয়ের অধীনে 4টি পত্রিকা এবং বাংলাদেশ টেলিভিশন রেখে আর সকল গণমাধ্যম উনি নিষিদ্ধ করলেন। এইভাবে উনি বাকশাল কায়েম করলেন। উনি নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করলেন এবং রাষ্ট্রপতির ক্ষমতা উনি অনেক বাড়িয়ে নিলেন। এই ঘটনাগুলো দেখিয়ে আমরা দেখিয়েছি যে ঠিক 2009 আওয়ামী লীগ ক্ষমতায় এসে 11 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মাধ্যমে এবং সংবিধানের ব্যাপক সংশোধনের মাধ্যমে ঠিক একইভাবে সংবিধানটা
ছিন্ন ভিন্ন করিয়ে দেওয়া হয়, এটা আমরা মিলিয়েছি। শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যা হয়েছিল সিরাজ শিকদার সাহেব নামে একজন রাজনৈতিক কর্মী, যাকে হত্যা করার পর সংসদে বসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিব সাহেব বলেছিলেন, সিরাজ শিকদার আজ কোথায়? এবং এটি সকল পত্রিকায় তখন ছাপা হয়েছিল। সেখান থেকে আমরা দেখিয়েছি যে বিচার বহির্ভূত হত্যা ৭২-এও হয়েছে এবং এখনও এই সরকারের আমলেও হয়েছে। এটি কেন আমরা দেখিয়েছি সেটি হলো যে পটভূমি লাগে হলো এই মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য। এটি যে হঠাৎ করে এই অপরাধগুলো বাংলাদেশে ঘটেছে তা নয়, এটা একটা পূর্ব পরিকল্পিত দীর্ঘদিনের একটা সিস্টেম ক্রাইম। এগুলোকে বলা হয় অর্গানাইজড ক্রাইম। সে কারণে আমরা দেখিয়েছি যে এই লম্বা সময় ধরে এই ধরনের অপরাধ হয়েছে। দুর্নীতিতে আমরা দেখিয়েছি এই গত 15 বছরে মুজিব বর্ষ পালন, শেখ মুজিব সাহেবের প্রতিকৃতি বানানোর জন্য রাষ্ট্র ব্যয় করেছে 4,500 কোটি টাকা। ডেইলি স্টার এবং ইত্তেফাকের রিপোর্ট থেকে আমরা দেখিয়েছি এবং তা নিয়ে এখন তদন্ত চলছে। দেখেন, যে দেশের মানুষের অর্থনীতির এই অবস্থা, সেখানে 4,500 কোটি টাকা ব্যয় করা হয়েছে শুধু মূর্তি, মুরাল এবং মুজিব বর্ষ পালনে। পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে 200 কোটি টাকা খরচ করা হয়েছে। এটি আমরা দেখিয়েছি বাংলাদেশের পত্রিকা থেকে এবং সেই সময়ের পত্রিকা থেকে। শুধু তাই নয়, ছোট ছোট কিশোরদেরকে জন্মদিন উদযাপন, মৃত্যু দিবস উদযাপন এবং অঙ্কন প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, এইগুলো করে করে তৎকালীন সরকার শেখ মুজিবুর রহমান সাহেবকে পূজনীয় করে তুলেছিল। একটি রিপোর্ট আমরা দেখিয়েছি যে একজন শিক্ষক, সে শেখ মুজিব সাহেবের প্রতিকৃতিতে বাম হাতে ফুল অর্পণ করেছিলেন, সেই জন্য তাকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়েছিল আইনের আওতায় এনে। এরকম কার্যক্রম আমরা দেখতে পেয়েছি। এবং রেডিও, টিভি, পত্রিকা, প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিব সাহেবের ছবি, তাকে প্রচ্ছদ করা কোনো বই, তাকে নিয়ে একটা কর্নার, মুজিব কর্নার, এগুলো রাখাকে বাধ্যতামূলক করা হয়েছিল। এগুলো করে করে সরকার রাষ্ট্রের এই অর্থ অপচয় করেছে। আমরা আরও দেখিয়েছি যে মেগা প্রজেক্ট নামে সারা দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির টাকাগুলো সব বিদেশে পাচার হয়েছে। আমরা দেখিয়েছি প্রায় 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আরেকবার বলি, 16 লক্ষ কোটি টাকা, যেগুলো এই দেশের মানুষের টাকা। এগুলো যদি কেউ চুরি করতো, চুরি করে কোনো অ্যাকাউন্টে রেখে দিত বাংলাদেশের কোনো ব্যাংকে, তাহলে এটি কিন্তু আমাদের দেশেই থাকতো, পরবর্তীতে এইটা সরকার পেত। অথবা যে কোনোইভাবে হোক, যার নামেই হোক, টাকাটা তো দেশে থাকতো, সাইকেলিং হতো, বিজনেসে ব্যবহার হতো। কিন্তু যখন এই টাকাটা দেশে চলে যায়, তখন এই মুদ্রাস্ফীতি হয়, সব পণ্যের দাম বেড়ে যায়। এই বিদেশে টাকা পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, হলমার্ক কেলেঙ্কারি, এই যে এক অ্যাকাউন্ট থেকে একসাথে 3,000-4,000 কোটি টাকা চলে যাচ্ছে, এগুলো হয়েছে। তখন হঠাৎ করে রিজার্ভ ফল করেছে। এগুলো আমরা ট্রাইব্যুনালে ফর্মাল চার্জে প্লেস করেছি এবং এর একটি কথাও আমাদের না। আমরা ট্রাইব্যুনালে ফর্মাল চার্জে যা যা বলেছি এই মামলায়, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্যের পক্ষে ডকুমেন্টারি এভিডেন্স আছে। কারণ এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয় যে আমরা একটা রাজনৈতিক ময়দানে সাধারণ মানুষদের ভোট নেওয়ার জন্য আমরা বক্তৃতা দিব। এটি একটি ট্রায়াল, একটি কম্পিটেন্ট কোর্টে একটা মামলা হচ্ছে, যেটি আমাদের প্রমাণ করতে হবে এবং যেটি প্রমাণের ফলে একটি রায় হবে। এই রায়টি একটা রেকর্ড থাকবে এবং সারা পৃথিবীতে মানুষ এটিকে পড়বে, এটাকে গবেষণা করবে। তো সেরকম একটি কথা যখন আমরা ট্রাইব্যুনালে বলি, তার পক্ষে অবশ্যই প্রমাণ থাকতে হয়। আমরা এই যে কথা ফর্মাল চার্জে বলেছি, এগুলোর সপক্ষে, প্রত্যেকটি প্রমাণের সপক্ষে, কথার সপক্ষে আমরা ট্রাইব্যুনালে ডকুমেন্ট দিয়েছি। সেগুলো কি? সেগুলো সরকারি ডকুমেন্ট, সেগুলো পেপার, সেগুলো পত্রিকা, সেটা ভিডিও ডকুমেন্ট অথবা মৌখিক সাক্ষী, এগুলো দিয়ে আমরা এগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। এর বাইরে আমরা অনেক কিছু বলতে চেয়েছি। সেটি হলো, এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে, এগুলো কারা করেছে? দেখা যায় যে সবচেয়ে বেশি দুর্নীতির সাথে জড়িত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর একদম ডাইরেক্ট ব্লাডে যারা পরিবার ছিলেন তারা। যখনই তাদের পরিবারের পক্ষ থেকে এই ধরনের কোনো অফার আসতো,
তখন সাধারণভাবেই আমলারা অথবা প্রশাসন সহজেই এটাকে ছেড়ে দিতে বাধ্য হতেন এবং মনে করতেন যে নিশ্চয়ই এটি তার পক্ষ থেকেই আসছে। এভাবে আমরা দেখেছি। আরেকটি কথা আমরা দেখেছি, সেটা হলো উনি যে 5ই আগস্ট চলে গেলেন দেশ ছেড়ে, ঠিক ওনার একদম কাছের কয়েকজন রিলেটিভ ছাড়া উনি আর কাউকে নিয়ে গেলেন না, কাউকে জানিয়েও গেলেন না। এতে কি হলো? এতে হলো যে উনি 12:30টার দিকে চলে গেলেন, দেশ ত্যাগ করলেন 2টা থেকে 2:30টার দিকে। কিন্তু তখনও বাংলাদেশের বেশিরভাগ জায়গায় পুলিশ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, কারণ পুলিশের উপরে তখন ওই যে পুরনো দেওয়া যে কমান্ড সেটি বলবৎ আছে। উনি যদি এদেশের মানুষকে অথবা প্রশাসনকে অথবা রাষ্ট্রকে অথবা সরকারকে এই তথ্যটা প্রদান করে যেতেন যে আমি আর থাকছি না, আমি পদত্যাগ করছি, চলে যাচ্ছি, তাহলে কিন্তু দুপুর 2টার পরে বা 12টার পরে বা 1টার পরে আর কোনো পুলিশ বা আওয়ামী লীগের লোকজন গুলি চালাতে সাহস পেত না। এদেশে অনেক মানুষ হয়তো বা আরও কম মারা যেত, বা অনেক পুলিশ, অনেক অপরাধী আর অপরাধ করতে যেত না। এটা উনি আরও একটা মারাত্মক অন্যায় করেছেন যে উনি চলে যাওয়ার পরেও 5ই আগস্ট গভীর রাত পর্যন্ত, তখনও আওয়ামী লীগের অনেকেই বিশ্বাস করছে না যে উনি চলে গিয়েছেন, ভাবছে যে আমরা একটা যারা আন্দোলন করেছে আন্দোলনকারীরা একটা মিথ্যা গুজব ছড়াচ্ছে। এবং অনেক জায়গায় কোনো তথ্য যায় নাই, পুলিশের সকল কমিউনিকেশন ভেঙে পড়েছে, রাষ্ট্রের ব্যবস্থা ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা কাজ করছে না, অনেকেই টের পায়নি। যার কারণে আমরা দেখতে পেয়েছি যাত্রাবাড়িতে, আশুলিয়াতে, গাজীপুরে সন্ধ্যার পর পর্যন্ত ছাত্র জনতার উপরে গুলি করেছে, হত্যা করেছে, আক্রমণ করেছে। এই ছিল আমাদের এই মামলার পটভূমি। সবাই ভালো থাকবে।